আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন। আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। ডেডলাইন পেরোনোর পর যে প্রেস কনফারেন্স করলেন ডোনাল্ড ট্রাম্প, তার দৃশ্যমান কেন্দ্রবিন্দু ছিল ধ্বংস হওয়া মার্কিন F-15 তার ক্রুদের উদ্ধার অভিযান। আর সেই অপারেশনকে ট্রাম্প নিজে, তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং নবনিযুক্ত আর্মি চিফ জেনারেল ড্যান কেইন এক ধরনের ঐতিহাসিক সাফল্য একেবারে ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। কিন্তু এই আত্মপ্রশংসার আড়ালেই ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যেগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরো বড় পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই ইঙ্গিত স্পষ্ট। ট্রাম্পের সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল এই যে ইরানকে এক রাতেই ফেলে দেওয়া বা নিয়ে নেওয়া সম্ভব, এবং সেই রাত আগামীকালের রাতটাও হতে পারে, মানে আজ মঙ্গলবার 7 এপ্রিলের রাত্রেও। রয়টার্সের ভিডিও রিপোর্ট দুই জায়গাতেই এই বার্তার প্রতিফলন আছে। তিনি একথাও বলেছেন, আজ মঙ্গলবার রাত 12টার মধ্যে ইরানের সমস্ত ব্রিজ বা সেতু তিনি গুঁড়িয়ে দেবেন। এর মানে কি? এর সহজ মানে হলো ট্রাম্প কেবল সময়সীমা বেঁধে দেননি, সময়সীমা পেরোনোর পর তিনি সরাসরি সামরিক আগ্রাসন আরও বাড়াবার এবং পরিস্থিতির আরও অবনতির হুমকি দিলেন। ট্রাম্প বলেছেন, আজ মঙ্গলবার রাত 12টার মধ্যে ইরানের সমস্ত সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। আজ আবার বলেছেন তিনি ইরানকে স্টোন এজ বা প্রস্তর যুগে পাঠিয়ে দেবেন। আরেকটি বড় কথা, ট্রাম্প বলেছেন 7 এপ্রিল মঙ্গলবারের ডেডলাইন ফাইনাল, অর্থাৎ তিনি নতুন যে ডেডলাইন দিলেন সেটা হচ্ছে আজ মঙ্গলবার রাত, অর্থাৎ এই সময়সীমা তিনি আর বাড়াতে চান না। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পক্ষ থেকে কিছু প্রস্তাব এলেও তা তার কাছে যথেষ্ট নয়, অর্থাৎ তিনি এটা নিছক আলটিমেটামের নাটক ছিল না, বরং তিনি বোঝাতে চাইছেন এখন চরম সিদ্ধান্ত নেয়ার মুহূর্ত এসে গেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে দিক আছে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সুইপিং অ্যাটাকসের হুমকি দিয়েছেন। সুইপিং অ্যাটাকস বিশেষ করে ইরানের পাওয়ার প্ল্যান্টস এবং ব্রিজেস সেতু সেগুলো লক্ষ্য করে এবং ডিস্যালিনেশন প্ল্যান্টস এইগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলার কথা ট্রাম্প বলেছেন। এই ভাষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় লক্ষ্য কেবল সামরিক স্থাপনা নয়, অবকাঠামো ভেঙে দিয়ে ইরান রাষ্ট্রকে অচল করার স্ট্র্যাটেজিও তার মাথায় আছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি ফুল স্কেল ইনভেশনের কথা বলেছেন, মানে পুরোপুরি অভিযান আগ্রাসনের কথা বলেছেন? প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী না, তিনি সরাসরি আমরা স্থল যুদ্ধে ঢুকছি এমন ঘোষণা দেননি। যদিও কদিন আগে তিনি বলেছিলেন ইরানের খার্ক দ্বীপে 10,000 স্থল সেনা নামিয়ে দ্বীপটিকে তিনি দখল করে নেবেন, এবং দখল মানে ধ্বংস করবেন না, দখল করে নেবেন। আর কেন বলেছেন? আজকেও তিনি বলেছেন সেই কারণটি, যে আবার ট্রাম্প বললেন আই ওয়ান্ট ইরান সয়েল, আমি ইরানের তেলের দখল চাই। কিন্তু তিনি এমনভাবে কথা বলেছেন যাতে ইরান বুঝে যায় যে যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় আঘাত আনতে পারে, খার্ক দ্বীপে সেনা নামানোর দরকারও পড়বে না। এই জায়গায় প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কথাও খুব গুরুত্বপূর্ণ। আগে পাওয়া ব্রিফিং এর সারাংশ অনুযায়ী তিনি বলেছেন, প্রেসিডেন্টের নির্দেশে ওই দিন, মানে আজকের দিন 7 এপ্রিল মঙ্গলবার, স্ট্রাইকের পরিমাণ মানে আঘাতের পরিমাণ আমেরিকার তরফ থেকে প্রথম দিনের চেয়ে পর সবচেয়ে, মানে 28 ফেব্রুয়ারি যা হয়েছিল তারপর থেকে সবচেয়ে বেশি হবে আজকের আঘাত। আর পরদিন তা আরো বাড়বে এবং তারপর দিন আরো বাড়বে, বাড়তেই থাকবে যতদিন ইরান পুরোপুরি ধুলোয় না মিশে যায়। এই কথার মধ্যে একটা বড় সড়ো স্ববিরোধিতা আছে কিন্তু, যেখানে ট্রাম্প বলছেন ইরানকে শেষ করে দেওয়ার জন্য 24 ঘন্টাই যথেষ্ট,
আগামীকাল মানে আজকের রাত 12টার মধ্যেই সেটা হয়ে যাবে। আর তার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তিনি আবার ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে রেখে বলছেন 24 ঘন্টা পর পর আমেরিকা তার আক্রমণ ক্রমশ বাড়িয়ে যাবে। এবার আসি প্রেস কনফারেন্সের আরেকটি অস্বস্তিকর অংশে। এনবিসি নিউজের রিপোর্ট বলছে ট্রাম্প শুধু ইরানকেই হুমকি দেননি, তিনি তার দেশের সংবাদ মাধ্যমকেও খুব একহাত নিয়েছেন। F-15 F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেলে তার 2 পাইলট রিজেক্ট করে বিমান থেকে ঝাঁপ দেয়, দিয়ে প্রাণ বাঁচায়। এক পাইলটকে দ্রুত উদ্ধার করতে পেরেছিল আমেরিকার সেনা, কিন্তু এরপর আর এক পাইলটকে তখনও উদ্ধার করা যায়নি, সে ইরানের ভেতরে এসে পড়েছিল। আমেরিকা চেপে রাখতে চেয়েছিল এই সংবাদটি, কারণ এই সংবাদটি প্রচার হলে ওই পাইলটের জন্য একটা বড় ধরনের ইরানি অভিযান হতে পারে। কিন্তু একটি বিশেষ সংবাদ সংস্থা আমেরিকা তারা এই খবর লিক করে দেয়। লিক হয়েছিল নিশ্চিতভাবে, কিভাবে না সেনার ভেতর থেকেই কেউ এই খবরটি দিয়েছিল, বাইরে লিক করেছিল। এই ঘটনায় ট্রাম্প প্রচন্ড ক্ষেপে বোম, সেই লিক নিয়েও ক্ষোভ দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই খবর ফাঁস করেছে তাকে খুঁজে বের করা হবে, আর তাকে খুঁজে বের করার জন্য যে সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে তার কাছ থেকেও সোর্স, তার খবরের সোর্স, সে কোত্থেকে পেয়েছে খবরটা সেটা জানতে চাপ দেয়া হবে। যদি চাপ দিলেও যদি সে না শোনে তাহলে জেলে পাঠানো হবে। এখানে বুঝতে হবে এই প্রেস কনফারেন্সে ট্রাম্প একসঙ্গে 3 ধরনের শ্রোতার উদ্দেশ্যে কথা বলেছেন। প্রথমত ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন চুক্তি না করলে ভয়াবহ হামলা শুরু হয়ে যেতে পারে, ভয়াবহ হামলা হবে। আর দ্বিতীয়ত মার্কিনের ঘরোয়া দর্শকদের তিনি দেখাতে চাইছেন তিনি ডিসিসিভ, তিনি যা বলেন তাই করেন, তিনি রুথলেস, কঠোর, এবং পুরো ঘটনার কন্ট্রোল তিনি নিয়ে রেখে দিয়েছেন। তৃতীয়ত তার শ্রোতা হচ্ছে মিডিয়াকে তিনি বার্তা দিচ্ছেন এই যুদ্ধের ন্যারেটিভ কে নিয়ন্ত্রণ করবে সেটা হোয়াইট হাউস ঠিক করবে, অর্থাৎ মিডিয়ার উপর নিয়ন্ত্রণ রাখবে তার সরকার। এখন বড় প্রশ্ন, ট্রাম্প ইরানে আসলে কি করতে চলেছেন? আমার বিশ্লেষণ হলো এই মুহূর্তে তিনি 3টি জিনিসের মধ্যে খেলছেন। প্রথমত কোয়েরসিভ ডিপ্লোমেসি, অর্থাৎ সামরিক ভয় দেখিয়ে রাজনৈতিক ছাড় আদায় করা, কার কাছ থেকে? ইরানের কাছ থেকে। দ্বিতীয়ত লিমিটেড বাট ডিভাস্টেটিং স্ট্রাইক, অর্থাৎ তিনি সংক্ষিপ্ত হামলা করবেন, কিন্তু সেই হামলা যাতে ইরানের জ্বালানি, বিদ্যুৎ, সেতু বা কৌশলগত অবকাঠামো ভেঙে পড়ে, কিন্তু তিনি তাৎক্ষণিক পূর্ণাঙ্গ দখল যুদ্ধ শুরু করতে চান না এখনই। এখানেই পিট হেগসেথের ওই যে বলেছেন দিনের পর দিন আক্রমণ বাড়তেই থাকবে, তো সেইটাই হচ্ছে যে তিনি এক্ষুনি পূর্ণাঙ্গ দখল যুদ্ধ শুরু করতে চান না, আস্তে আস্তে লড়াইটা বাড়াবেন। এই 2 পথের ইঙ্গিতে ট্রাম্পের মন্তব্যে আজ স্পষ্ট হয়েছে। আর তৃতীয় সম্ভাবনাটি হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, কারণ যখন একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন এক রাতেই পুরো দেশকে নিয়ে নেওয়া সম্ভব, তখন তা শুধু সামরিক পরিকল্পনা নয়, এটি শত্রুর মানে ইরানের মনস্তত্ত্বে আঘাত করার ভাষা। ইরানকে জানিয়ে দেয়া হলো তোমরা সময় হারাচ্ছ, আর ওয়াশিংটন চাইলে হঠাৎ করে গেম বদলে দিতে পারে, তোমাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তবে এখানে আরেকটি বাস্তবতা মনে রাখতে হবে, ট্রাম্প একই সঙ্গে বলেছেন আলোচনা চলছে এবং তিনি দেখতে চান ইরান সার্টেন থিংস করে কিনা, মানে তারা যুদ্ধ বিরতিতে শর্তে রাজি হয় কিনা। ইরান যদিও এর মধ্যে 10 দফা যুদ্ধবিরতির শর্ত দিয়েছে, ট্রাম্প সেটা মানেননি, বলেছেন না এটা মানার প্রশ্ন নেই। অর্থাৎ যুদ্ধ আলোচনার দরজা দুটো কিন্তু খোলা রাখছেন। এটা হচ্ছে ট্রাম্পীয় কূটনীতির পরিচিত ধরন, এক হাতে আলটিমেটাম, অন্য হাতে দর কষাকষির জন্য আলোচনা। তাহলে কি আজকালকের মধ্যে বড় হামলা অনিবার্য?
আমি বলবো ঝুঁকি আছে, ভালো রকম ঝুঁকি আছে। কারণ ডেডলাইন ফাইনাল বলা হয়েছে, সুইপিং স্ট্রাইকের হুমকি দেয়া হয়েছে, আর পেন্টাগনের দিক থেকেও স্ট্রাইক ভলিউম বাড়ানোর কথা এসেছে। নতুন সেনা প্রধান আর্মি চিফ তিনি বলেছেন, কিন্তু একই সঙ্গে ইনডাইরেক্ট নেগোসিয়েশনের কথাও সামনে আছে। তাই শেষ মুহূর্তে আরো বার্গেনিং হওয়ার সুযোগ পুরোপুরি উধাও হয়নি। এই কারণে বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় একথা বলে যে ট্রাম্প এখনো শেষ সিদ্ধান্তের দরজা বন্ধ করেননি, কিন্তু তিনি এমন একটি অবস্থান নিয়েছেন যেখানে পিছু হটলে তার নিজের শক্তি, সেই শক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তিনি এখন এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন যা একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে আলোচনার দরজা খোলা। সবশেষে এই ভিডিওর মূল টেক অ্যাওয়ে একটাই, এখান থেকে কি সিদ্ধান্ত? ডেডলাইন পেরিয়ে ট্রাম্প নীরব হননি, বরং তিনি আরো স্পষ্টভাবে বলেছেন ইরানকে খুব অল্প সময়ের মধ্যে ধ্বংসাত্মক আঘাত করবেন। আবার ডেডলাইন ফাইনাল বলছেন এবং চুক্তি না হলে মানে চুক্তির দরজাটাও খোলা রাখছেন এখনো অবধি, অন্তত গতকাল রাতেও যা বলেছেন সেটা যদি চুক্তি না হয় তাহলে বড় হামলা আসতে পারে। অর্থাৎ প্রেস কনফারেন্সের হাসি মুখের পেছনে বার্তা ছিল যুদ্ধের শ্যাডো, যুদ্ধের ছায়া আরো ঘন হয়ে এলো। এগুলো তো গেল ট্রাম্পের কথা। কাল রাতের ট্রাম্পের প্রেস কনফারেন্সের কি প্রতিক্রিয়া পাওয়া গেছে ইরানের পক্ষ থেকে? গত রাতে ট্রাম্প যে হুমকি দিয়েছেন তাতে ইরান কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা এবার বলি। ট্রাম্পের গত রাতের হুমকির জবাবে ইরান নরম হয়নি, বরং প্রকাশ্যে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে কড়া পাল্টা বার্তা দিয়েছে। তেহরানের প্রতিক্রিয়া এরকম, হুমকি দিয়ে তাদের অবস্থান বদলানো যাবে না, আর ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় ইরানিরা সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত। তাতে মৃত্যু হলেও সেই মৃত্যুও কাঙ্ক্ষিত। স্বাধীনতা তাদের সবার উপরে। ইরান কি বলেছে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি ট্রাম্পের ভাষাকে বলেছেন একটা ক্রিমিনালের ভাষা, একটা ক্রিমিনাল, অপরাধী, দুর্দান্ত অপরাধীর যা মাইন্ডসেট সেইটাই তার। এবং তার যা বলেছেন, যেভাবে তিনি খিস্তি করেছেন, সে খিস্তি আমি এখানে বলতে পারবো না। তাতে একেবারে চূড়ান্ত অশ্লীল কথা তিনি বলেছেন। তিনি আরো বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তিতে প্রতিরোধ করবে। কে বলেছেন? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের একজন মুখপাত্র ট্রাম্পের আলটিমেটামকে বলেছেন ডেসপারেশন অ্যান্ড অ্যাঙ্গার। ডেসপারেট হয়ে গেছে তিনি, হতাশা এবং রাগের প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প, এটা বলেছেন ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র। একই প্রতিক্রিয়ায় তেহরান স্পষ্ট করেছে হরমুজ প্রণালী খোলার প্রশ্ন তারা ক্ষতিপূরণ ও নতুন আইনি ব্যবস্থার সঙ্গে যুক্ত করে দেখছে। মার্কিন চাপ মেনে কিছু হরমুজ খুলবে না। জাতিসংঘে ইরানের অবস্থানটা কি? জাতিসংঘে ইরানের মিশন, ট্রাম্প মিশন, ইরানের যে হাই কমিশন জাতিসংঘে, তারা ট্রাম্পের বক্তব্যকে এই অঞ্চলকে দীর্ঘযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হিসেবে তুলে ধরেছে। তারা আরো অভিযোগ করেছে বেসামরিক মানুষকে ভয় দেখানোর মতো বক্তব্য দেয়া হয়েছে এবং সেটা সম্ভাব্য যুদ্ধ অপরাধের, এগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ, যুদ্ধাপরাধ। এর মানেটা কি? সংক্ষেপে ইরানের প্রতিক্রিয়া ছিল 3 স্তরে। 1, প্রকাশ্য নিন্দা, সেটা ট্রাম্পের নিন্দা করেছে। 2, সামরিক পাল্টা জবাবের হুঁশিয়ারি, আমরা তৈরি আছি, হার মানব না। এবং 3 নম্বর, যে হরমুজ প্রণালী নিয়ে এত কথা হচ্ছে, যুদ্ধবিরতি, সেটা আগের অবস্থান থেকে ইরান সরছে না। তাই এখন পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে তাতে ট্রাম্পের গত রাতের হুমকি ইরানকে ভয় পাইয়ে ছাড় আদায় করতে পারেনি, বরং তেহরান আরো প্রকাশ্যভাবে আমেরিকাকে নস্যাৎ করে দেওয়ার অবস্থান নিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন? ট্রাম্প কি সত্যি বড় হামলার দিকে যাচ্ছেন নাকি এটা শেষ মুহূর্তের
চাপ তৈরির খেলা, চাপ তৈরি করে সমঝোতা আদায় করার কৌশল? কমেন্টে আপনাদের মতামত লিখুন। ইরান যুদ্ধ সহসাই থামছে বলে মনে হয় না। আসলে থামাতে চাইছে না কোনো পক্ষই। আক্রান্ত ইরানের পক্ষে যুদ্ধ থামিয়ে দেওয়া মানে পরাজয় মেনে নেওয়া, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওদিকে যারা আক্রমণ করছে তারা নানা শর্ত দিয়ে ইরানকে পর্যদস্ত করতে চাইছে। এর মধ্যে আবারও হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষ মরণপণ যুদ্ধের ঘোষণা দিয়েছে। ফলে হরমুজ প্রণালী কার্যত অচল, বন্ধ, যাই বলুন না কেন হয়ে গেছে। আর তাতে বোঝা যাচ্ছে এই প্রণালীর গুরুত্ব আসলে কতটা। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতিকে একটি রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কিছু ভূরাজনৈতিক সংকট শুধু ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকে না, তা মুহূর্তেই বৈশ্বিক জ্বালানি বাজার, শেয়ার বাজার, খাদ্য সরবরাহ, পরিবহন ব্যয় এবং সাধারণ মানুষের একদম প্রতিদিনের জীবনকে গভীর খাদের কিনারায় ঠেলে দেয়। একটি সরু জলপথের নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনা এখন ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে, যা গোটা বিশ্বের অর্থনীতির স্নায়ুকেন্দ্রকে কাঁপিয়ে দিচ্ছে। শান্তি আলোচনার ব্যর্থতা, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের দাবিতে সমঝোতা না হওয়ার জের ধরে সর্বাত্মক নৌ অবরোধ বা ব্লকের যে ঘোষণা এসেছে আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে, তা নিছক কোনো সামরিক সিদ্ধান্ত নয়। এটি মূলত অর্থনৈতিক শ্বাসরোধ করার এক চরম কৌশল। এর লক্ষ্য প্রতিপক্ষের তেল রপ্তানির আয় পুরোপুরি বন্ধ করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। এই জলপথটির অস্বাভাবিক ভৌগোলিক সংকীর্ণতাই একে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে নাজুক সামুদ্রিক পথে পরিণত করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র 24 মাইল চওড়া, যেখানে দুই দিকের জাহাজ চলাচলের জন্য ব্যবহারযোগ্য লেন কার্যত 2 মাইলের বেশি নয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হতো। প্রতিদিন যেখানে 1.5 শতাধিক বিশাল জাহাজ নির্বিঘ্নে চলাচল করত, সংঘাতের জেরে সেখানে এখন হাজার হাজার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আটকা পড়ে আছে। এই অচল অবস্থা কেবল সামরিক উত্তেজনার প্রতীক নয়, এটি বৈশ্বিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থার শিরা উপশিরায় জমে থাকা এক ভয়াবহ রক্তক্ষরণের পূর্ব লক্ষণ। আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী ব্লকেড কার্যকর করার অর্থ হলো শত্রুপক্ষের সম্পদ এবং সরবরাহ সমুদ্রেই থামিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে হরমুজের মতো ঘন জাহাজ চলাচলপূর্ণ এবং মাইন ঝুঁকিপূর্ণ অঞ্চলে এই অবরোধ কার্যকর করা এক দুঃসাধ্য ব্যাপার। সামরিক বাহিনীর বিশেষ দলগুলোকে বাণিজ্য জাহাজে উঠে নিয়ন্ত্রণ নিতে হবে, মানে তল্লাশি চালাতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ। তার উপর রয়েছে পানির নিচের অদৃশ্য আতঙ্ক। এই প্রণালীতে স্পাইকড ম্যাগনেটিক, অ্যাকোস্টিক এবং প্রেসার মাইনের মতো প্রাণঘাতী ফাঁদ পাতা হয়েছে। বিশেষায়িত মাইন সুইপার ছাড়া কেবল ড্রোন বা হেলিকপ্টার দিয়ে এই পথ নিরাপদ করা কার্যত অসম্ভব। এই একতরফা চাপ যে কোনো মুহূর্তে পাল্টা সংঘাতে গড়াতে পারে, আর সেই আশঙ্কায় খোদ অবরোধকারী শক্তির মিত্ররাও এই অভিযানে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাজ্যের কথা বলতে পারি, ফ্রান্সের কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি, ইটালি এবং স্পেন তো আগেই বলে দিয়েছে তারা এর মধ্যে জড়াবে না। অবরোধের প্রথম ধাক্কাটি সরাসরি আঘাত হেনেছে বিশ্ববাজারে। ঘোষণার সঙ্গে সঙ্গেই অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এমনকি তেলের দাম ব্যারেল প্রতি $100 মনস্তাত্ত্বিক সীমাও ছাড়িয়ে গেছে। প্রতিদিন বিশ্ব বাজার থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল ইরানি তেল হারিয়ে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা আগে থেকেই ধুঁকতে থাকা বৈশ্বিক অর্থনীতির জন্য এক অশনি সংকেত। জ্বালানির দাম বাড়ার অর্থ কেবল পেট্রোল পাম্পে খরচ বৃদ্ধি নয়। আধুনিক অর্থনীতিতে তেল এবং গ্যাস হলো উৎপাদন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের মূল ভিত্তি। এই সংকট দীর্ঘায়িত হলে রাসায়নিক, প্লাস্টিক এবং কৃষি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সারের দাম আকাশ ছোঁয়া হবে। এর অনিবার্য ফল হিসেবে বিশ্বজুড়ে প্যাকেজিং, জীবন রক্ষাকারী ঔষধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যের উৎপাদন ব্যয় মারাত্মকভাবে বেড়ে যাবে। শিপিং চার্জ এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিমা খরচ বৃদ্ধির চূড়ান্ত দায়ভার শেষ পর্যন্ত সাধারণ
মানুষের ঘাড়ে এসে পড়বে। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে মধ্যপ্রাচ্যের অর্থনীতি। কাতার তার গ্যাস রপ্তানি 90% করে এই পথ দিয়ে। টানা 30 দিন প্রণালী বন্ধ থাকলে তাদের মজুদ ব্যবস্থা বিকল হয়ে গ্যাস উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইরাকের তেল রপ্তানির প্রায় 100% এই রুট নির্ভর। তেল ছাড়া ইরাক সরকারের পক্ষে 60 দিনের বেশি টিকে থাকা সম্ভব নয়। ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বা খাদ্য আমদানি চরমভাবে বাধাগ্রস্ত হয়ে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ার উপক্রম হবে। একইভাবে কুয়েত এবং বাহরাইন তাদের আমদানি রপ্তানির জন্য হরমুজের উপর এতটাই নির্ভরশীল যে প্রণালী বন্ধ থাকা মানেই সেখানে নিত্যপণ্যের তীব্র হাহাকার শুরু হওয়া। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে যৎ সামান্য তেল রপ্তানির সুযোগ পেলেও স্বাভাবিক সক্ষমতার তুলনায় তা এতটাই নগণ্য যে তা দিয়ে বিশাল অর্থনীতি সচল রাখা কঠিন। এমনকি অবরোধের মূল লক্ষ্য যে ইরান, তাদের অর্থনীতিও এই জলপথ ছাড়া পুরোপুরি অচল হয়ে পড়বে। জ্বালানি সরবরাহের এই শূন্যতার ঢেউ আছড়ে পড়বে এশিয়ার বড় বড় অর্থনীতিগুলোর উপর। এশিয়ার প্রধান আমদানিকারক দেশগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভারত বর্তমানে তাদের জরুরি মজুতের উপর নির্ভর করে দিন গুনছে। কিন্তু এই রিজার্ভ ফুরিয়ে যাওয়ার পর শিল্পের চাকা কিভাবে ঘুরবে সে উত্তর কারো জানা নেই। এর চেয়েও বড় মানবিক এবং অর্থনৈতিক ট্র্যাজেডি অপেক্ষা করছে বাংলাদেশের মতো প্রবাসী আয় বা রেমিটেন্স নির্ভর দেশগুলোর জন্য। মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে তবে সেখানে কর্মরত লাখ লাখ প্রবাসী শ্রমিক বাধ্য হবেন দেশে ফিরে আসতে। এই বিপুল সংখ্যক বেকার মানুষের চাপ এবং একই সঙ্গে অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহের আকস্মিক পতন, এই বহুমুখী সংকট সামাল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলোর আসলে নেই। এই বৈশ্বিক সংকটের সরাসরি ভুক্তভোগী এখন বাংলাদেশ। হরমুজ প্রণালীর অচল অবস্থা এবং অপরিশোধিত তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি PLC সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সংকট সামাল দিতে পাইপলাইনে জমে